প্রিয় এনটিআরসি এর সনদধারী চাকরি প্রত্যাশীগণ, আজ আপনাদের জন্য বহুল আকাঙ্ক্ষিত এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজ হচ্ছে 16 জুন 2025। আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদের সংখ্যা ইতিহাসকালে সবচেয়ে বেশি পদের সংখ্যা প্রকাশিত হয়েছে 1,822 জন। এখানে প্রার্থী আপনারা নিয়োগপ্রাপ্ত হবেন। এখানে হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে প্রত্যেকটার ধরন হচ্ছে এমপিও এবং পদের সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে। তো আমাদের এখানে পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে হচ্ছে স্কুল ও কলেজে 46,211, মাদ্রাসায় হচ্ছে 53,501 এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে হচ্ছে 1,110 জন। আমাদের সর্বমোট হচ্ছে 1,822 জনের সংখ্যা এখানে বলা আছে। তো এখানে আমাদের কিছু বিষয় আছে, সে বিষয়গুলি আমি আপনাদের সাথে আলোচনা করব। আমাদের 2 নং কন্ডিশনে এখানে আমাদের বলা আছে যে 1,822 জন যে শূন্য পদের তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 22 জুন 2025 থেকে বেলা 12টা থেকে। এখানে দুইটা অ্যাড্রেস দেওয়া আছে, এনটিআরসি এর ওয়েবসাইট এবং টেলিটক এর মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি প্রেফার করব হচ্ছে আপনারা টেলিটকের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। এটা খুবই সুন্দর একটা প্রক্রিয়া। এখানে আপনাদের অ্যাড্রেসটা দেওয়া আছে http://ngi.teletalk.com.bd তে। আপনারা ঢুকলে অ্যাপ্লাই করতে পারবেন। এটা অ্যাপ্লাই শুরু হবে হচ্ছে কিন্তু 22 তারিখ থেকে, 22 জুন 2025 থেকে এটা হচ্ছে অ্যাপ্লাই কার্যক্রম শুরু হবে। তো এক্ষেত্রে আপনাদের আবেদনের কি কি যোগ্যতা আছে সেটা অবশ্যই আপনারা জানেন নিশ্চয়ই, যেহেতু আপনারা এই সনদটা পেয়েছেন, পরীক্ষা দিয়েছেন, প্রিলি, রিটেন, ভাইবা। দেন হচ্ছে এখানে যোগ্যতার ক্ষেত্রে কি কি বলা আছে, সংশ্লিষ্ট পদ, বিষয় এবং প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী কিন্তু নিবন্ধনের সনদধারী হতে হবে। আপনি যে পদের জন্য বা যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্ট অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে এখানে যে বিধিমালাটা আছে 2006 সালের বিধিমালা, সংশোধিত হচ্ছে 2015। এই বিধিমালা হচ্ছে বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। অবশ্যই বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। তারপরে হচ্ছে এখানে একটা বিশেষ ব্যাপার আছে যে 15 মে 2025 তারিখ মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না। এর আগে হচ্ছে অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে মহিলা কোটা ছিল, এখন আর কোনো মহিলা কোটা নেই। এটি আপনাদের মাথায় রেখে অ্যাপ্লাই করতে হবে। তো 4 নং এ আমাদের বলা আছে যে কোনো অবৈধ কোনো কিছু করা যাবে না, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। 5 নম্বরটা আপনারা বিশেষভাবে খেয়াল করবেন, সেটা হচ্ছে আবেদনকারীর বয়স। আবেদনকারীর বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 35 বছরের বেশি হতে পারবে না। অবশ্যই 35 বছরের বেশি হতে পারবে না, তার কম হতে হবে। এক্ষেত্রে একটা নতুন বিষয় অ্যাড করা হয়েছে, সেই বিষয়টা হচ্ছে যে নিবন্ধন সনদের মেয়াদ। নিবন্ধন সনদের মেয়াদ চূড়ান্ত ফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। এর বেশি যাদের মেয়াদ আছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। এটা হচ্ছে আপনার অবশ্যই 3 বছরের মধ্যে হতে হবে। তো 3 বছরের, এর আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। এর আগে এই ব্যাপারটা ছিল না। তো এখন হচ্ছে নতুন করে ব্যাপারটা অ্যাড করা হয়েছে। আমাদের 6 নম্বর কন্ডিশনে বলা আছে যে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। যে সাপোজ আপনি আহ, অনেকগুলি নিবন্ধন পরীক্ষা পাশ করছেন, যে কোনো একটা সনদ দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, একাধিক সনদ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। এক্ষেত্রে 7 নম্বরে বলা আছে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবে। সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে আপনি পারবেন। এবং এক্ষেত্রে উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তাহলে আপনি যখন ই অ্যাপ্লিকেশনটা করবেন, ওই ই অ্যাপ্লিকেশনে যে 22 তারিখ থেকে যে অ্যাপ্লিকেশনটা শুরু হবে, ওখানে একটা আদার অপশন আছে, ওই আদার অপশনটাকে আপনি ক্লিক দিয়ে রাখবেন। অবশ্যই আপনি ক্লিক দিয়ে রাখবেন, কেননা যে আপনি যদি নো ক্লিক করেন তাহলে কিন্তু এই যে আপনি 40টা প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন, এই 40টা প্রতিষ্ঠানের বাইরের কোনো প্রতিষ্ঠানে আপনি সিলেক্টেড হবেন না। কিন্তু আপনি যদি ইয়েস ক্লিক করে থাকেন তাহলে এই 40টার বাহিরেও যদি সিট ফাঁকা থাকে এবং আপনার মেধাক্রম অনুসারে যদি আপনি চান্স পেয়ে থাকেন তাহলে সেটা আপনাকে সুযোগ দেওয়া হবে। সো আপনারা ই অ্যাপ্লিকেশনটা করার সময় অবশ্যই এখানে ইয়েস অপশনটা ক্লিক করে রাখবেন। 8 নম্বরে বলা আছে, হ্যাঁ আমি যে কথাটা বললাম সেটা, যে আপনি ইয়েস ক্লিক করে থাকলে তাহলে হচ্ছে আপনার মেধাক্রম অনুসারে পছন্দক্রম এই 40টার মধ্যে না থাকলেও আপনাকে বিবেচনা করা হবে। তারপর 9 নম্বরে আমাদের বলা আছে যদি কোনো প্রার্থীর স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে তবে তিনি উভয় পর্যায়ের পদে আবেদন করেন
তবে তাকে কি করা হবে, প্রথমে কলেজ পর্যায়ের জন্য বিবেচনা করা হবে, দেন হচ্ছে তিনি স্কুল পর্যায়ের জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে আবেদনকারীকে অ্যাপ্লিকেশন করার জন্য 1,000 টাকা ফি প্রদান করতে হবে। সেটা অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনারা অ্যাপ্লাই করলেন, আপনার অ্যাপ্লাই করার 72 ঘন্টার মধ্যে হচ্ছে এটা পেমেন্ট করতে হবে। এবং আপনারা কিন্তু অ্যাপ্লাই করার পরে ওই অ্যাপ্লিক্যান্টস কপিটা অবশ্যই সুন্দর করে সংরক্ষণ করবেন, কারণ এটা আপনি যখন জয়েন করবেন তখন এটা লাগবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এখানে আপনার একটা আপলোড করতে হবে একটা ছবি, ছবির একটা ফরম্যাট দেওয়া থাকবে, সেই ফরম্যাট অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। আবেদন করার সময় ওইটায় দিতে হবে আর কি। তো এখানে বলা আছে অনলাইন আবেদন ফর্ম পূরণের ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম। এখানে আপনি ওই যে ngiTeletalk.com.bd তে এখানে পেয়ে যাবেন, স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে, ওইখানে আপনারা পাবেন। এখানে হচ্ছে নতুন করে একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন 11 নম্বরে। আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় অবশ্যই পুলিশ ভেরিফিকেশনের ফর্মটি সুন্দর করে পূরণ করবেন। বিশেষত আপনি সাপোজ আপনি পুলিশ ভেরিফিকেশন ফর্মটা পূরণ করেছেন, সেখানে আপনার স্থায়ী অ্যাড্রেস দেওয়া আছে, স্থায়ী অ্যাড্রেসে আপনি এমন কারো নাম রেফার করবেন যাকে আশেপাশে বা আপনাদের বাজার স্থানীয় লোকজন যে ব্যক্তিটিকে চিনে আপনাদের বাড়ির, সেই ব্যক্তিটির নাম কেয়ার অফে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার সময় ফোন নাম্বারটি অবশ্যই সুন্দর করে দিবেন, কারণ পুলিশ আপনাকে চিনে না। আপনাকে ওইখানে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে, সে যাওয়ার আগে আপনাকে ফোন করবে। আপনার সংশ্লিষ্ট থানা থেকে যখন পুলিশ ভেরিফিকেশন হবে, তখন এই থানার যে কর্মরত এসআই আছে, তিনি আপনাকে ফোন দিয়ে তারপর হচ্ছে আপনাদের বাসায় যাবে। তো 12 নম্বরে আপনাদের বলা আছে যে ইন্ডেক্সধারী বা এমপিও ভুক্ত যারা কর্মরত আছে, তাদের ব্যাপারটা আমি স্কিপ করতেছি, তার কারণ তারা হচ্ছে এ ব্যাপারে অনেক বেশি জানে, তো তাদের ব্যাপারটা আমি এখানে আর আলোচনা না করি। তো এখানে 15 নম্বরে বলা আছে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে অবশ্যই তার নিজস্ব মোবাইল নাম্বার এবং একটা ইমেইল, সচল একটা ইমেইল রাখতে হবে। ইমেইল যাদের না আছে আপনারা একটা ইমেইল খুলে নেবেন। 16 নম্বরে বলা আছে অ্যাপ্লিকেশনটি পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবে আর সংশোধনের সুযোগ থাকবে না। আপনি যে স্কুল বা যে কলেজ মাদ্রাসা যেগুলি হচ্ছে চয়েস দিবেন, সেটা সুন্দর করে আপনার সুবিধা মতো দিবেন। যেমন আপনার বাড়ির কাছে প্রথমে যে কলেজটা আছে সেটা দিবেন, অথবা আপনি যদি শহর কেন্দ্রিক থাকতে চান, আপনি যদি খুলনা সিটিতে থাকতে চান, খুলনা সিটির শুরুতে কোনটা আছে যেটা আপনার পছন্দ সেটা দিবেন। ঢাকায় থাকতে চাইলে ঢাকার যেটা আপনার সুবিধা মতো জায়গা হয় সেটা প্রথমে দিবেন। এবার সিরিয়ালি 40টা দিতে পারবেন। তো আপনি আগে বলছি যে আপনি অ্যাপ্লিক্যান্টস কপিটা হচ্ছে সংরক্ষণ করবেন সুন্দর করে। আমাদের 18 নম্বরে বলা আছে আবেদন ফি প্রদানের তারিখ ও সময়। যে আপনি যখন আবেদনটা করে ফেলবেন, মানে 22 তারিখ থেকে তো এটা শুরু হবে। তো 22 তারিখে করার পরে আপনি 22 তারিখ 12টা থেকে শুরু হবে। এরপরে এটা অ্যাপ্লিকেশন করার পরে 72 ঘন্টার মধ্যে আপনাকে এই ফিটা জমা দিতে হবে। তো এখানে খ অপশনে বলা আছে, খ অপশনে আপনারা মোটেই যাবেন না, কারণ হচ্ছে এটা 13 জুলাই 10 জুলাইয়ের মধ্যে আপনারা করে ফেলবেন। কারণ এটা আজ করব কাল করব এভাবে করবেন না, তাহলে এটা প্রবলেম হয়ে যায়। তবে এখানে বলা আছে যে যে আবেদনের শেষ তারিখ ও সময় হচ্ছে 10 জুলাই 2025 দিবাগত রাত 12 ঘটিকা। যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে পারেন নাই, তারা হচ্ছে আগামী 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ দিবাগত রাত 12 ঘটিকা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার একটা সুযোগ থাকবে। তো এক্ষেত্রে হচ্ছে কি 19 নম্বরে বলা আছে প্রাপ্ত আবেদন সমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। এসব বিষয় হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিষয়, যেটা আপনার না জানলেও চলবে, আপনি নিজের জানার জন্য এখানে একটু পড়ে নিতে পারেন। 20 নম্বরে বলা আছে নিয়োগ সুপারিশে বর্ণিত বয়সসীমার মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগ প্রদানে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের এমপিও স্থগিত বা বাতিলকরণ বা ম্যানেজিং ডিরেক্টর বা কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন এই ঝামেলা আইনগত বিষয়, তারা করবে, সমস্যা নেই। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত শূন্য পদ সময়ের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদা জনিত কারণে, যেহেতু ওনরা এটা উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে চাহিদা দিয়ে আছে এবং প্রত্যেকটা স্কুল তার যে চাহিদা পত্র সেটা উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা শিক্ষা অফিসার বরাবর এটা প্রদান করা হয়েছে। তো এই সংক্রান্ত যদি কোনো জটিলতা থাকে তাহলে এনটিআরসি দায়ী থাকবে না। এই হচ্ছে মোটামুটি বিষয়। তারা হচ্ছে যে কোনো ধরনের সংযোজন বিয়োজন পরিবর্তন বা স্থগিতের অধিকার রাখে। তো আপনারা হচ্ছে এক্ষেত্রে কি করবেন, তো আপনারা আবেদন করার সময় অবশ্যই সুন্দর করে আবেদন পত্রটা দেখবেন, বারবার চেক করে দেখবেন নাম্বার, ইমেইল,
পুলিশ ভেরিফিকেশন ফর্মটা সুন্দর করে পূরণ করা হয়েছে কিনা এটা অবশ্যই দেখবেন। আর হচ্ছে অবশ্যই 22 তারিখ যেহেতু শুরু হবে অ্যাপ্লিকেশনটা, আপনারা 24-25 তারিখের দিকে শুরু করবেন অ্যাপ্লাই করা। ধীরে সুস্থে সুন্দর করে করবেন, টাকাটা পরিশোধ করবেন। নাম্বার যখন যে ফোন নাম্বারগুলি দিবেন অবশ্যই ফোন নম্বরগুলি বারবার চেক করবেন, কারণ আমাদের অনেক চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছে যে নাম্বার দেওয়ার পরে ভুল হয়ে যায়, ইমেল অ্যাড্রেসটা ভুল হয়ে যায়। আর স্থায়ী ঠিকানায় হচ্ছে পুলিশ ভেরিফিকেশনটা পূরণ করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ বন্ধুরা। আমাদের আহ, আমরা সবসময় চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার গণিতের ফলাফল বা ইম্পর্ট্যান্ট কোনো নোটিশ থাকলে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।